দর্শক স্বাগত এখন প্রকাশে, সাথে আছি আমি জামান মণ্ডল। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। ক্ষমতার পালাবদলে পশ্চিমবঙ্গের রাজনীতি সমীকরণ, নতুন রাজ্য সরকারের সামনে চ্যালেঞ্জ, বাংলাদেশের রাজনীতিতে এই ফলাফলের প্রভাব এবং বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক নিয়ে আজ আমরা কথা বলবো। এসব বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান এবং আছেন কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। স্যার, আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, আমরা তো দেখছি যে অলরেডি পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির উত্থান, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান কীভাবে দেখছেন? মানে এটা কি বাঙালি জাতীয়তাবাদের বিপক্ষে হিন্দুত্ববাদের জয়, নাকি এসআইআর সব হিসাব নিকেশ পাল্টে দিল? অ্যাকচুয়ালি আপনি যেই অ্যাপ্রিহেনশনগুলো তুলে ধরছেন পার্শিয়ালি এটা অ্যাকুরেট। বাঙালি জাতীয়তাবাদ আর হিন্দুত্ববাদ এটা দুটো শব্দই কিন্তু বিজেপির ম্যানুফ্যাকচার করা। প্রথমত এটা ক্ল্যারিফাই করা উচিত যে পশ্চিমবাংলায় বা কলকাতায় যখন কিছু কিছু শ্রেণী জয় বাংলা বলে চিৎকার করে, এটা বিজেপি ইচ্ছাকৃতভাবেই এটাকে ম্যানিপুলেট করে এক্সপ্রেশনটাকে, যে গ্রেটার বেঙ্গল বা বাংলাদেশের সাথে কিছু একটা সম্পর্ক। এটা বিজেপির একটা পুরনো অভ্যাস, কনস্পিরেসি থিওরি তৈরি করা। মূলত পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সর্বভারতীয় রাজনীতির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং আগামী দিনগুলোয় আমার মনে হয় এটা প্রমাণিত হবে যে মমতা, আমার মনে হয় এই বিজেপির তৃণমূলের এই পরাজয়ের পরে আমার মনে হয় মমতা আবার কেন্দ্রে ফিরে যাবে, যেমনটা তিনি একবার ফিরে গিয়েছিলেন বাজপেয়ীর পক্ষে। এবং আমার মনে হয় মমতাকে আমরা আর এই অঙ্গরাজ্যভিত্তিক রাজনীতিতে ভবিষ্যতে দেখব না। কেননা একটা বাস্তবতা হচ্ছে যে শি রিয়েলি ডাজ নট হ্যাভ এনিথিং নিউ টু অফার। মমতা ব্যানার্জির এত বছরের শাসন পশ্চিমবঙ্গে সত্যিই একটা মানে বাঙালিত্বর সুপিরিয়রিটি, আমরা বাঙালি, আমরা কেন অবাঙালিদের আসতে দেব, একটা কালচারাল কনটেক্সট ছিল যে প্রত্যেকবার বিজেপি মারাত্মকভাবে পরাজিত হয়েছে। কিন্তু এবারের এই যে ঘটনাটা ঘটল, এটা আমি মমতাকে ঠিক বলবো না যে সে ভিকটিম হয়েছে এই বিজেপির হাতে অর্থনৈতিক দিক থেকে, তারপর যে ন্যায্য সহযোগিতা পাওয়া অর্থনীতিকে ডেভেলপ করার, এগুলো তো ছিলই। কিন্তু মমতার যেটা আমার মনে হয় এখানে যে বাঙালিত্ব ধারণাটা, এটা কোনোভাবেই কালচারাল লেভেলে আর কাজ করছিল না পশ্চিমবঙ্গে। একটা বৃহৎ অংশ সেই উত্তরে আলিপুরদুয়ার থেকে নিয়ে একেবারে দক্ষিণে সুন্দরবন পর্যন্ত দেখা গিয়েছে ব্যাপকভাবে একটা, অনেকে মনে করে যে এখানে মমতার তৃণমূলের অতি আগ্রহী বল প্রয়োগ করার প্রবণতা তার সমর্থকদের। আমি কিন্তু এটাকে ওইভাবে দেখব না। আমি মনে করি বিজেপি এখন যে এসছে ক্ষমতায়, বিজেপি কিন্তু আজকেই তারা কত প্রতিহিংসা প্রবণ হতে পারে আপনি পশ্চিমবঙ্গের কোনো মিডিয়া নিউজ দেখলে বুঝতে পারবেন। এমনকি এই শুভেন্দু চক্রবর্তী, যাকে বলা হচ্ছে যে আগামী মুখ্যমন্ত্রী, আজকে তিনি একটা কোথায় পুলিশ স্টেশন না কোথায় যেতে যেয়ে তৃণমূলের এক সমর্থককে বিনা কারণে গলা ধাক্কা দিয়ে প্রায় ফেলে দিতে নিয়েছে। এবং এটা প্রজেক্টেড হয়েছে যে একজন আগামী দিনের মুখ্যমন্ত্রী তিনি এইরকম লো কোয়ালিটি বিহেভিয়ার কীভাবে করতে পারে। শুভেন্দুর উত্তর ছিল যে এরকম আমরা অনেক সহ্য করেছি, আজকে যদি একটা এরকম ঘটে যায় কিছু বলার নেই। তাহলে সেই ইঙ্গিত দিয়ে দিচ্ছে। তবে আমার ধারণা যে মমতা পশ্চিমবঙ্গে এর আপনার প্রথম প্রশ্নের আরেকটা অংশ বোধহয় আমি একটু মিস করেছি, এসআইআর যে এবার হয়েছে, মানে ভোটার তালিকা সংশোধন, হ্যাঁ যেটা হয়েছে সেটা আসলে কতটা হিসাব নিকাশে প্রভাব ফেলেছে? এইটা কিন্তু আমার মনে হয় একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। মমতা কিন্তু তৃণমূলকে এটাকে ইস্যু হিসাবে তুলতে দেয়নি। তৃণমূলের কনফিডেন্স ছিল যে 90 লক্ষ মানুষকে ভোটার লিস্ট থেকে বের করা, এটা কিন্তু মানে ভেরি ডিফিকাল্ট টু সোয়ালো, হজম করা। 90 লক্ষ মানে 9 মিলিয়ন পিপল, এবং তার মধ্যে অনেকটা বড় অংশ মুসলমান ছিল, আর আরেকটা বড় অংশ ছিল মাথুয়া শ্রেণীর নিম্ন জাতির হিন্দু, যাকে বলে। অ্যাপারথাইড প্রক্রিয়া বিজেপির পলিটিক্সে কাজ করে, এবং এই যে 9 মিলিয়ন ভোটারকে বের করে না রাখা, এটা
সরাসরি ইম্প্যাক্ট রেখেছে আমার ধারণা। কারণ আপনি যদি ভোটিং প্যাটার্ন দেখেন, ভোটার ডিফারেন্স দেখেন, সব জায়গাতেই কিন্তু খুব কম ডিফারেন্স ছিল। আপনি মানে ওই যে যে বলা হয় না যে একটা যে নিউমেরিক্যাল নাম্বারস থেকে যদি সিট অ্যালট করা হতো তাইলে অন্যরকম হতে পারতো। সব জায়গাতেই দেখা গিয়েছে খুবই ক্লোজ কম্পিটিশন। হ্যাঁ, এটা ঠিক যে শেষ পর্যন্ত 80 কোঠায় নেমে এসছে মমতা, আর ওইদিকে তবে এই যে 90 লক্ষ, এটা এত বড় ইম্প্যাক্ট যে অনেক আগে থেকেই এটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। শুভেন্দু জানতো, শুভেন্দু ওয়াজ ভেরি কনফিডেন্ট প্রথম থেকেই। তার আচরণে একটা ঠান্ডা মাথার খুন করার যে আসামি যেমন করে, ঠিক তেমনি বিজেপি নেতৃত্ব করেছে। আমার মনে হয় যে এটা আমাদের এই বর্তমান বাস্তবতায় মোদি এক নতুন জীবন পেল। বাংলাদেশের দুই পাশে আসাম আর পশ্চিমবঙ্গে এত শক্তিশালী এখন বিজেপি রাজ্য সরকার আসছে, এদের একটা বড় প্রচেষ্টা হতে পারে যে মোদি যেটা তার সন্ধ্যার সময় বক্তৃতায়, জাতীয় বক্তৃতায় বলেছে যে প্রচুর অর্থনৈতিক সহযোগিতা যাবে। শুভেন্দু চক্রবর্তী অধিকারী কোনোভাবেই আর পশ্চিমবঙ্গে নারী অধিকার বা এমপ্লয়মেন্টের যে ইস্যু রয়েছে সেগুলো রিজলভ হয়ে যাবে। এবং এটা পুরা বিষয়টা এখন বাংলাদেশ কিন্তু একটা বড় ভিলেন হিসাবে। আসবো এই বিষয়ে আবার। স্যারের মতামত একটু শুনি স্যার। এই যে বিজেপির যে বিপুল জয়, স্যার এটাকে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। এটা বিভিন্ন রকমভাবে দেখবার একটা সুযোগ আছে। একটা হচ্ছে যে আপনি যেমনটা বলছিলেন যে এটা কি SIR এর ফলাফল কিনা, এটা আংশিকভাবে কিছুটা এই ফলাফলের জন্য দায়ী। কিন্তু আমার কাছে মোটা দাগে যেটা মনে হয় যে গভর্নেন্স ফেলিওর গত মমতা 15 বছর ধরে ছিলেন, এবং এই 15 বছরে যেটা হয়েছে, মানুষ এক ধরনের সরকারের কাছে যেটা প্রত্যাশা করে, সরকার সেভাবে যখন রেসপন্ড করে না। আর আমাদের অঞ্চলে যেটা প্রবৃত্তি বলবো সেটা হচ্ছে যে আমরা খুব সহজেই সব কিছুকে এক ধরনের রাজনীতিকরণের মধ্যে নিয়ে যাই, সমাজ বিভাজিত হয়ে যায়, সহিংসতায় লিপ্ত হই। তো এই আমার মনে হয় এবার যে পরিমাণে প্রফেসর শহীদুজ্জামান বলছিলেন, এবার কিন্তু ভোট পড়েছে এই 90 লক্ষ লোককে বাদ দেওয়ার পরেও 24 লক্ষ বেশি লোক ভোট দিয়েছে 2021 সালের চাইতে। তার অর্থ এখন যেটা মনে হচ্ছে যে এই 24 লক্ষ বাড়তি ভোটারের বেশিরভাগ ভোটই কিন্তু বিজেপির পক্ষে গেছে। তাহলে সবাই কি বিজেপির রাজনীতিতে বিশ্বাসী? আমার ধারণা এখানে দুটো জিনিসই মানুষকে প্রভাবিত করেছে। একটা হচ্ছে যে মানুষ একটা পরিবর্তন চেয়েছে, তো পরিবর্তনের বেনিফিটটা বা সুবিধাটা পেয়েছে বিজেপি। আর আরেকটা যেটা হচ্ছে যে ধরেন ইনকামবেন্সি ফ্যাক্টরও তো থাকে, 15 বছর ধরে আছে। তো এই ফ্যাক্টরগুলো কাজ করেছে আমার কাছে মনে হয়। এবং আরেকটা জিনিস যেটা বিজেপি করে সবসময়, এখানেও সফল হয়েছে, আগে হয়নি, তারা হিন্দু ভোট মানে একটা কমিউনিটির ভোটকে ইউনিফাই করতে পেরেছে, যেটা তাদের স্লোগানই ছিল জয় শ্রীরাম। হ্যাঁ, তো কাজেই এর ফলে যেটা হয়েছে যে হিন্দু ভোটে হিন্দুদের সবাই ভোট দাও। আগে যেটা প্রফেসর শহীদুজ্জামান বললেন, বিভিন্ন শ্রেণী গোষ্ঠী যারা থাকে তারা নিম্ন শ্রেণী হলে হয়তো একদিকে ভোট দেয়, ধনী শ্রেণী হলে আরেক দিকে ভোট দেয়। কিন্তু বিজেপি গত 10 বছর ধরেই ভারতে যে কাজটা করছে, এই যে ওদের শ্রেণী বৈষম্য যেটা আছে হিন্দু ধর্মের ভেতরেও, এটাকে অতিক্রম করে ফেলেছে। ফলে এখন আর জাত পাত শ্রেণী এই বৈষম্যর ভিত্তিতে ভোটাভুটি হয় না। একটা আইডেন্টিটি, আমরা হিন্দু, আমরা এক জায়গায়। স্যার এখন একটা প্রশ্ন আসছে যে যারা ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়লো তাদের আসলে ভবিষ্যৎ কি? তাদের রিভিউ হচ্ছে, যেমন এটা ভারতের অন্যান্য জায়গায় হয়েছে, সেখানে সময় দেয়া ছিল। যেমন ধরেন ভোটের 2 বছর আগে হয়েছে, ফলে লোকেরা অ্যাপিল করতে পেরেছে, এর ভোট আসতে আসতে এটা রিজলভ হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু এটা সময় দেওয়া হয়নি। ফলে আপনি দেখে থাকবেন হয়তো নির্বাচনের আগে খুব অল্প সময় 100 কতজন লোককে ক্লিয়ার করতে পেরেছে। কারণ এখানে 90 লক্ষ লোক, আপনি এগুলোকে তো রিভিউ করতেও তো সময় দরকার। তো এই জায়গাটাতে আমার ধারণা বিজেপি কৌশলী হয়েছে, অর্থাৎ
এই লোকগুলো যাতে ফেরত আবার রিভিউতে না আসতে পারে সেই জন্য তারা খুব নির্বাচনে খুব কাছাকাছি সময় এসআইআরটা করেছে। এবং আমার যেটা মনে হয় মমতা বা টিএমসি, তৃণমূল কংগ্রেস এটাইতে বেশি মনোযোগ দিয়েছে। অন্য যে ইস্যুসগুলো ছিল, গভর্নেন্স ইস্যু, সেগুলোতে বেশি মনোযোগ দিয়েছে। মমতা কিন্তু বলেছে তাকে দুইভাবে লড়াই করতে হয়েছে, একদিকে রাজনৈতিক প্রতিপক্ষ, অন্যদিকে সরকারি যে প্রতিষ্ঠানগুলি, নির্বাচন কমিশন এবং ভোটের সময় বিপুল সেখানে কেন্দ্রীয় সেনা মোতায়েন, এই বিষয়গুলোকে তার কথা একেবারে অসত্য বলা যাবে না। মোকাবেলা করতে হয়েছে। আজকে পর্যন্ত কিন্তু লোক সরিয়েছে, তারা প্রশাসনকে পুনর্বিন্যাস করেছে। তো কাজেই প্রশাসন, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের চাপ, এটাকে মোকাবেলা করতে হয়েছে। সত্যি কথা, রাজনৈতিকভাবে তো আছেই, সেটা বিজেপির সাথে তাই ফাইট করতে হয়েছে। কাজে এটা মমতা কথাটা বলেছেন একেবারে অসত্য না। কারণ এই গতকাল আপনি কালীঘাট যে অঞ্চলে মমতার বাড়ি, ওখানের ওসি 24 ঘন্টার মধ্যে দুইজন ওসি চেঞ্জ করেছে। এখন এই রকম হলে যেটা হয়, প্রশাসনে যারা থাকে তারা তো অনিশ্চয়তা ভোগে, তখন তারা কিন্তু নিজের গা বাঁচাবার জন্যে সরকারের যে নীতি আছে বা পথ আছে সেই পথেই হাঁটতে থাকে। তো কাজে এখানে রেজিস্ট্যান্সের কোনো সুযোগ আমার মনে হয় যে এবার পশ্চিমবঙ্গ সরকারি প্রশাসনের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তারা কেন্দ্র যেটা চেয়েছে, কারণ আইপিএস আইএস অফিসার তারা কেন্দ্রীয় অফিসার, ডেপুটেড ইন এ স্টেট। তো কাজে কেন্দ্র যদি চায় তাদেরকে একরকমভাবে বিহেভ করতে, তারা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। রাজ্য যদি তাদেরকে প্রোটেক্ট করতে পারত, সেক্ষেত্রে তারা হয়তো একটা ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা নিতে পারত। আমি যেটা দেখছিলাম বিভিন্ন জায়গাতে, প্রশাসন এখানে মমতা নিজে অসহায় ছিল। তো কাজেই তিনি এবার অনেক অ্যাক্টিভ ছিলেন ভোটের দিন এবং আগে পরে অনেক অ্যাক্টিভ ছিলেন। কিন্তু কথা হচ্ছে যে প্রশাসন, নির্বাচন কমিশন যদি চাপ প্রয়োগ করতে থাকে, তাহলে তিনি একা কতটা পারবেন। এবং রাজনৈতিকভাবে তো ভারতের প্রধানমন্ত্রী এই নির্বাচনে অংশ নিয়েছিলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, দুজনই। অমিত শাহ, নরেন্দ্র মোদী, তারা কেন্দ্র থেকে এসে এই রাজ্যে ফোকাস করেছেন। তো কাজে এখানে একটা রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে ফাইট করা কাজটা কিন্তু সহজ নয়। শাহিদুজ্জামান স্যারের কাছে এবার একটু জানি যে স্যার, আজকে কোচবিহারে এবং বেশ কয়েকটি জায়গায় বিজেপি তৃণমূল সংঘর্ষ হয়েছে। এখন তৃণমূল সামনের দিনে কি এই সংঘর্ষ আরও বাড়ার সংখ্যা দেখছেন আপনি? অবশ্যই বাড়ার সংখ্যা দেখছি। প্রথমত, মমতা ব্যানার্জি কিন্তু শান্তশিষ্ট কোনো মহিলা না। তিনি অত্যন্ত কমব্যাটিভ, যাকে বলে, যে এই ধরনের সিচুয়েশনে যে যদি একটু গ্রিন সিগন্যাল পায়, আসলে স্টান্ড হয়ে গিয়েছিল তৃণমূল সমর্থকরা। তারা তখনও এই পরাজয়টা মেনে নিতে পারেনি বা পরাজিত হবে তারা ভাবতে পারেনি। তারা ভেবেছে ইভেনচুয়ালি পরের দিকে রিগেইন করবে। আর মমতাও কিন্তু আমার মনে হয় শি ওয়াজ ইন এ রিফ্লেক্সিভ মুড, কিছু বলেনি। এই সুযোগটা নিয়ে বিজেপি ভায়োলেন্স অ্যাপ্লাই করেছে। এখন দেখেন উত্তরবঙ্গে কুচবিহার, তারপর আপনার এই যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এইসব উত্তর দিনাজপুর, এখানে নিরঙ্কুশ সাপোর্ট পেয়েছে বিজেপি, একেবারে সেই আলিপুরদুয়ার পর্যন্ত, দার্জিলিং যাওয়ার পথে যে পড়ে। হ্যাঁ, এরা কিন্তু সমর্থন পেলেও তারা এটা কিছুতেই ধরে নিতে পারে না যে মমতা তারা প্রতিশোধ নিবে না। আমার তো ধারণা যে কলকাতায় আগামী দিনগুলোতে খুবই একটা অনিশ্চিত সিচুয়েশন, তারপর পুলিশ রিপ্রেশন হবে এবং পার্লামেন্ট যে বসবে, সংসদ, সেখানে মমতা খুবই স্ট্রংলি অ্যাটাক করবে এই যে 90 লক্ষ ভোটার্সদেরকে নিয়ে। এটাকে ডিফাইন করবে অ্যাজ এ প্রি প্ল্যান্ড কনস্পিরেসি, এবং এর ভেতরে অনেক সত্যতা রয়েছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে বিজেপি সত্যিকার অর্থে পশ্চিমবাংলায় এইভাবে এইরকম মাত্রায় জিততে পারত কিংবা জিতেছে। তবে যেটা বাস্তবতা হচ্ছে এই যে আমার মনে হয় মমতার পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর খুব বেশি প্রিভেইল করার কথা চিন্তা করবে না। তার সামনে যথেষ্ট সময় রয়েছে, তার স্বাস্থ্য ভালো এবং তিনি চিন্তা করতে পারেন। অর্গানাইজার হিসাবে তিনি অত্যন্ত কার্যকর। আমার মনে হয় এখন সে আগামী 2-1 বছর শুভেন্দু অধিকারীর জন্য জীবনটা অস্থির করে তুলবে এবং কোনোভাবেই স্টেবিলিটি আসুক এটা আমার মনে হয় না তৃণমূল অ্যালাউ করবে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইভেনচুয়ালি মমতা উইল মুভ টু দ্য সেন্টার। আগামী ইলেকশনে বিজেপিকে পরাজিত করা এবং ঠিক একইভাবে প্রতিশোধ নেওয়া, এটার
সময় হয়ে এসছে মমতার জন্য। আগে মমতা একবার চেষ্টা করেছিল, তখন সম্ভব হয়নি, কিন্তু এখন অন্যান্য কংগ্রেস অনেক স্ট্রেংথ গেইন করেছে সেন্টারে। রাহুল গান্ধী প্রাইম মিনিস্টারের ব্যক্তিত্ব অর্জন করেছে অনেকটা। তারপর আপনার অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে, স্পেশালি সাউথে কিন্তু প্রচণ্ড অ্যান্টি বিজেপি ফিলিং রয়েছে। এবং আমার মনে হয় উত্তরে পাঞ্জাব, তারপর ধরেন এই যে নর্থ ইস্টের আসাম বাদ দিয়ে অন্য কয়েকটা স্টেট, এই সব জায়গাতে আমার মনে হয় একটা কোয়ালিশন গড়ে উঠবে এবং মমতা উইল বি দ্য রিয়েল লিডার সেখানে। আমি কিন্তু এইখানে তো এটাও ঠিক যে মানে পশ্চিমবঙ্গে নারী ইস্যু, নারী নিরাপত্তা নিয়ে আরজে কাণ্ড নিয়ে যে বিষয়টা ঘটলো, কর্মসংস্থান একটা বড় ইস্যু, এই জিনিসগুলো নিয়েও তো আসলে মমতা আসলে ট্যাকেল করতে পারেনি। এই বিষয়টা আপনার কাছে শুনবো, তার আগে একটা বিরতি নেই স্যার। দর্শক, এখন প্রকাশে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, ফিল্ম বিরতির পর দেখছেন এখন প্রকাশ। স্যার, বিরতির আগে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে মমতা নানাভাবে চাপে ছিলেন, কিন্তু মানে পশ্চিমবঙ্গের ভেতরের কিছু সমস্যা তো আসলে উনি ট্যাকেল করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে নারীর নিরাপত্তা ইস্যুতে উনি আসলে আরজে কাণ্ডের সময় ঘটনাটা দেখা গেছে যে উনি আসলে ট্যাকেল করতে পারেননি। ওই ঘটনায় যে চিকিৎসক মারা গিয়েছিলেন, তার মা এবার নির্বাচনে বিজেপির হয়ে লড়লেন, প্রার্থী হয়েছেন। এবং কর্মসংস্থান একটা ইস্যু, অনেকগুলো ইস্যু আসলে মমতা ট্যাকেল করতে পারেননি। এইটা স্যার আসলে আপনি কীভাবে দেখেন? এটা অবশ্য বাস্তবতা, তবে এর জন্য আমার মনে হয় না যে আমি মমতাকে ব্লেম করব, কারণ এতগুলো বছর মমতা ক্ষমতায় ছিল ওয়েস্ট বেঙ্গলে। এটা কিন্তু কখনো মুখ্য ইস্যু হিসাবে বা কোনো গুরুত্বপূর্ণ হিসাবে সামনে কখনো আসেনি। তো আমি বরং বলবো যে ওই এর মূল হোতা হচ্ছে অমিত শাহ। সে বাইরে থেকে যত ষড়যন্ত্র করেছে, তৈরি করেছে, এবং এই ইয়েকে দিয়ে, এই বিজেপির যে বর্তমান নেতৃত্ব, এদেরকে ব্যবহার করেছে পিছন থেকে এবং নারী নিরাপত্তাহীনতাকে উস্কিয়ে দিয়েছে। তাছাড়া আরেকটা বাস্তবতা হচ্ছে নারীর এমপ্লয়মেন্ট খোঁজা। মমতার অনেক বড় সীমাবদ্ধতা ছিল পশ্চিমবঙ্গে বড় রকমের কোনো শিল্প উদ্যোগ নেওয়া, কেননা তার হাতে তো সেই টাকা ছিল না। আজকে স্বাধীন রয়েছি বলে আমরা বাংলাদেশে কত বড় বড় বিদেশি সাহায্যভিত্তিক উদ্যোগ নেই, অথচ সেই তুলনায় মমতা পশ্চিমবঙ্গে বসে তাকে কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হতো ডিপ্রাইভেশন অ্যাভয়েড করার জন্য। এটা কিন্তু নারী গোষ্ঠীকে কর্মসংস্থানের দিক থেকে বাধা সৃষ্টি করেছে। তারপর ওই এটাই আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আমার মনে হয় সবচেয়ে বড় বাস্তবতা। মমতার 15 বছর এটা যে তিনি থেকেছেন, এটা আমার মনে হয় একটা বিরাট অর্জন তার। এতগুলা বছর থাকতে পারাটা কেমন, আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ইচ্ছা করে এরকম ল্যান্ডস্লাইড বিক্রি দিয়েছে। আমার মনে হয় যে কোনো দল বাইরে থেকে থাকলে হয়তো এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা ফেস করতে হতো। মমতা তার পূর্ণ যে বাঙালিত্ব, সংস্কৃতি এবং গ্রামীণ যে অর্থনীতি গড়ে তোলা, অর্গানাইজ করা, সেটা তিনি করতে পেরেছেন। মানে আগে যে কমিউনিস্ট পার্টি, জ্যোতি বসুর কমিউনিস্ট পার্টি ছিল, সেটা থেকে ক্ষমতায় আসার পর 15 বছর টিকে থাকাটা, এটা একটা বড় ইঙ্গিত যে কমিউনিস্ট পার্টির যেসব ম্যাস সাপোর্ট বেস ছিল সেটা মমতা ডিস্টার্ব করেনি। এবং সেখানেই গ্রামীণ উদ্যোগ, শহরের লোকগুলোই কিন্তু বেশি মমতার ব্যাপারে মানে আপত্তি দাঁড়িয়েছে। এবং এটা হচ্ছে একটা বড় নন বেঙ্গলি ক্লাস রয়েছে পশ্চিমবঙ্গে, যারা নগর সভ্যতায় একটা বড় প্রভাব রাখে, এবং এটাও একটা ফ্যাক্টর ছিল। কাজেই নারীদের ব্যাপারে উদ্যোগ আমরা সামনে তাকিয়ে থেকে দেখব যে বিজেপি সরকার যারা আসছে তারা কিভাবে নারী সমস্যাকে কনফ্রন্ট করে। স্যার, আমরা আবার শুনবো আপনার কাছে। হুমায়ুন কবির স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে অনেকেই অভিযোগ করেন যে বিজেপি ক্ষমতায় গেলে পশ্চিমবঙ্গের যে নিজস্ব সংস্কৃতি, ভাষা, এগুলো হুমকির মুখে পড়বে। স্যার, আপনার কি মনে হয়? এটা এমনিও হুমকির মুখে আছে। পশ্চিমবঙ্গে ধরেন আপনি সর্বভারতীয় প্রেক্ষাপট থেকে যদি দেখেন, আমরা বাংলাদেশি হিসাবে, বাংলা ভাষাভাষী হিসাবে আমরা যেভাবে দেখি, এখনকার আধুনিক বিবর্তনশীল পৃথিবীতে আপনার প্রযুক্তি, শিক্ষা, জ্ঞান, এগুলোর সাথে যদি সম্পৃক্ততা না থাকে, তাহলে আপনি শুধু
নিজের মধ্যে সীমাবদ্ধ থেকে কিন্তু আপনার সংস্কৃতিকে রক্ষা করতে পারবেন না। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাই হয়েছে। পশ্চিমবঙ্গে ভারতের অন্য অঞ্চল থেকে বিনিয়োগ আসে, পশ্চিমবঙ্গের মানুষজন অন্য জায়গায় গিয়ে কাজ করে, ফলে কিন্তু ইতিমধ্যে এক ধরনের মিশ্রণ তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে মমতা এটাকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন, বাঙালি জাতীয়তাবাদ উস্কে দিয়ে তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু আমার ধারণা এখনকার যে বাস্তবতা, আপনি যে কর্মসংস্থানের কথা যেটা জিজ্ঞেস করেছিলেন প্রফেসর শহীদুজ্জামানকে, মানুষ যদি কাজ না থাকে, আপনি ওই কি বলে এই সফট বা কালচারাল বা সাংস্কৃতিক আবরণ দিয়ে কিন্তু মানুষকে আপনার পক্ষে রাখতে পারবেন না। তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া গেল। এবং পশ্চিমবঙ্গে আরও একটা আমি কয়েকটা ঐতিহাসিকভাবে যদি একটু দেখি, আপনি তো কলকাতায় ডেপুটি হাইকমিশনারও ছিলেন স্যার, পশ্চিমবঙ্গের মানুষের মননে কি পরিবর্তন এসেছে, মানে আপনার না কি মনে হয়? আমি জিনিসটাকে যেভাবে দেখি, 1947 সাল থেকে 1977 পর্যন্ত কংগ্রেস ছিল, তারপরে 77-এ কংগ্রেস ডুবে গেল, লিটারেলি ডুবে গেল। সেই কংগ্রেসের ডুবানোর কাজটা করে সিপিএম বা লেফট ফ্রন্ট উঠে আসলো। লেফট ফ্রন্ট 11 সাল পর্যন্ত, 2011 সাল পর্যন্ত থাকলো। তারপরে এসে এই মমতা, মানে এই মমতা বিজেপি সিপিএমকে ডুবিয়ে, লেফট ফ্রন্টকে ডুবিয়ে মমতার উত্থান হলো। এবং এবারও কিন্তু দেখেন মমতা ডুবে গেছে। তার কারণটা হলো গভর্নেন্স। এই যে আমরা যে জিনিসটাকে আন্ডার এস্টিমেট করি, সিপিএম, আমি কাজ করেছি 2 বার কলকাতায়, এবং সিপিএমের সব নেতাদের সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, মমতার সাথেও ছিল। আমি যেটা দেখেছি, আদর্শ দিয়ে আপনি খানিকক্ষণ যেতে পারবেন, কিন্তু মানুষ যখন দেখবে যে আমার কাজ নাই, আমি সামনে যেতে পারছি না, তখনই কিন্তু মানুষ এই আদর্শের বাইরে গিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করে। এবং তখন যারাই হাজির হয়, মমতা যখন 11 সালে জিতেছে, তখন কিন্তু কেউ মনে করে না যে মমতা সিপিএমকে বা লেফট ফ্রন্টকে হারিয়ে দেবে, এবং লেফট ফ্রন্টকে হারালো মানে হারিয়ে দিল। এবার আপনি লক্ষ্য করেন ল্যান্ডস্লাইড বিজেপি হারিয়েছে। তো কাজেই এখানে একটা শিক্ষা আমি যেটা নেব, রিগার্ডলেস অফ আইডিওলজি, আপনার গভর্নেন্স যদি আপনি ঠিকমতো না করতে পারেন, মানুষের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে আপনি না যেতে পারেন, ইমোশন দিয়ে আপনি বেশি দিন টিকতে পারবেন না। এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি, পশ্চিমবঙ্গ দেখলাম আজকে, নেপালও সাম্প্রতিককালে আমরা দেখেছি কিন্তু। তো কাজেই এখনকার আপনার রাজনীতির মৌলিক উপাদানটা হতে হবে মানুষের প্রত্যাশার সাথে আপনি সঙ্গতি রেখে মানুষের জীবনমানের সাথে চলতে পারছেন কি না। স্যার, আপনার এই কথার সূত্র ধরেই যদি মানে জানতে চাই যে এখন যে নতুন সরকার, তাদের সামনে কি কি চ্যালেঞ্জ? কোন নতুন সরকার? এই যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে যারা 1 নম্বর আসবে, তাদের ধরবে। বিজেপি বলেছে আমরা কর্মসংস্থান করে দেব পশ্চিমবঙ্গে। আমি যেটা একজন সাধারণ মানুষ হিসেবে যে প্রশ্নটা নিজেকেই করি, পশ্চিমবঙ্গে তারা কর্মসংস্থান করবে, তো সারা ভারতে কি হচ্ছে? সারা ভারতে তো কর্মসংস্থান নাই, এবং নাই বলেই কিন্তু ভারতেও এক ধরনের এই জেনজির ভয় কিন্তু কাজ করছে এখন। আপনি দেখেন ভারতের অর্থনীতি বড় দেখা যাচ্ছে, যে বড় অর্থনীতি সারা পৃথিবীর 4 কি এখন এবার একটু 6 নম্বরে নেমেছে, কিন্তু স্টক মার্কেট নিচে নেমে যাচ্ছে। কর্মসংস্থান নাই বলে আপনার নানা ধরনের ভাতা দেওয়া হয় বেকারদের জন্য, পিএইচডি ধারীরাও নাকি সেই ভাতার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছে। এক্স্যাক্টলি। তো কাজে কর্মসংস্থান আপনি যদি ভারতের অন্যান্য জায়গায় আরও 28টা রাজ্যে না করতে পারেন, পশ্চিমবঙ্গে আপনি কীভাবে হঠাৎ করে কর্মসংস্থান তৈরি করবেন? কারণ যেটা একটা সর্বভারতীয় বিষয়। তো কাজে এই কথা প্রথম চ্যালেঞ্জ যেটা বিজেপি সরকারকে মোকাবেলা করতে হবে, একটা হবে আইন শৃঙ্খলা, যেটা বন্ধু শহীদুজ্জামান বললেন, কথাটা আমি, মমতা এখনও তো তৃণমূল আছে, 100 সিটের কাছাকাছি তারা আছে, তারা কিন্তু বেশ শক্তিশালী একটা অপোজিশন হিসেবে থাকবে। কাজেই তারা এবং মমতা লড়াকু রাস্তার মানুষ, তিনি কিন্তু রাস্তার নেত্রী। তো কাজেই তিনি কিন্তু রেজিস্ট্যান্স দেবেন, এটা মনে রাখতে হবে। তো কাজেই এখানে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান আশঙ্কা আছে, সেটা হলে আমরাও কিন্তু সমস্যায় থাকবো। কারণ আমার নিকট প্রতিবেশী, এখানে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ও ভায়োলেন্স হয়, আমি এফেক্টেড হওয়ার একটা আশঙ্কা থাকবে। কিন্তু সেকেন্ড পয়েন্ট হচ্ছে এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে বা কর্মসংস্থান তৈরি করতে হবে। আর যেটা আসবে সেটা হচ্ছে যে এবার হ্যাঁ, তাদের সুযোগ আছে। কেন্দ্রীয় সরকার যদি এখন মনে করে পশ্চিমবঙ্গকে কিছু সাহায্য করব, সাপোর্ট দেব, সেটা তারা কিন্তু দিতে পারে। কিন্তু মনে রাখতে হবে, শুধু টাকা দিয়ে কিন্তু শিল্পায়ন হয় না। শিল্পায়নের জন্যে আইন শৃঙ্খলা, সুশাসন, শিক্ষা, প্রযুক্তি এগুলো কিন্তু লাগবে। তো কাজেই তাদের সামনে যে নতুন বিজেপি প্রশাসন আসবে, তাদের সামনে চ্যালেঞ্জটা কিন্তু বেশ বড়। স্যার, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান যে নতুন যে সরকার আসছে তাদের সামনে আসলে কি কি চ্যালেঞ্জ রয়েছে?
এটা একটা বিশাল বিষয়, কেননা নতুন যে সরকার আসছে সেখানে নিশ্চিতভাবে আমার ধারণা যে শুভেন্দু অধিকারী হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী, এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের ইতিহাসে এত মানে কুশিক্ষায় দীক্ষিত মুখ্যমন্ত্রী বোধহয় আর কখনো পশ্চিমবাংলা দেখেনি বা দেখবেও না। তার একটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি। এই মাত্র গতকাল একটা ভারতীয় পশ্চিমবঙ্গের এক টিভি মিডিয়াকে সুখেন্দু বাংলাদেশ সম্পর্কে বলছে যে আমরা মনে করি যে হাসিনাই হচ্ছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং এখন যারা ক্ষমতায় রয়েছে এরা অবৈধ, এরা ইলেক্টেড হয়ে আসেনি, এবং আমি নিশ্চয়তা দিচ্ছি যে খুব শিগগিরই শেখ হাসিনা কি জানি বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর, মুখ দিয়ে শাহ তো হয় না, শাহজালাল বিমানবন্দরে নামবে এবং তাকে বীরের রিসেপশন দেওয়া হবে। আপনি চিন্তা করেন একটা মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে এমন একটা লোক, তার এই কূটনৈতিক দীক্ষাও বিজেপি সরকার দেয়নি যে কোনো হস্টিলিটি করা উচিত না। আমার মনে হয় না যে বর্তমানে যে বিজেপি ক্ষমতায় রয়েছে কোনো মন্ত্রী বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এতখানি ডিস্ট্রাকটিভ রিমার্ক করতে পারে। মানে প্রথমেই কিন্তু সে বাংলাদেশের সরকারকে অবৈধ বলে ঘোষণা করে নিয়েছে। তার পরিণতি কোথায় যাবে? তার পরিণতি আমার মনে হয় যে ভালো হবে না। এবং একদিকে এই শুভেন্দু অধিকারী, যেটা হুমায়ুন কারেক্টলি পয়েন্ট আউট করলো, যে আগামীতে তৃণমূলের যে সদস্যরা এবং মমতা নিজে যে লড়াকু, সেখানে প্রচুর আমার মনে হয় শুধু পার্লামেন্ট না, রাস্তায় রাস্তায় সব, তার নমুনা আজকেই আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে কীভাবে বিজেপি তারা মমতার বাসার সামনে যে তারা যেইভাবে হুমকি দিচ্ছিল, সেখানে প্রচুর পুলিশ প্রোটেকশন ছিল, এবং এটা একটা ইনস্টেবিলিটি হবে, পশ্চিমবঙ্গের সংসদ ঠিক মতো কাজ করবে না, এবং আমার মনে হয় শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে একটা খুবই নেতিবাচক বর্ডার প্রবলেম ক্রিয়েট করার ব্যাপারে শুভেন্দু প্রভোগ করবে। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গ কেন, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির এখন যা দশা, এমপ্লয়মেন্ট যেটা হুমায়ুন পয়েন্ট আউট করলো, তাতে আমার মনে হয় এই মোদি সরকার চাইবে অন্য দিকে ফোকাস করতে। এবং সেখানে আমরা একজন ওয়েস্টার্ন জার্নালিস্ট একবার বলেছিল, যেখানে পাকিস্তান এখন চূড়ান্তভাবে অনেক কূটনৈতিক অর্জন করছে এবং একটা সন্ত্রাসী রাষ্ট্র থেকে সে একটা মানে ক্রিয়েটিভ রাষ্ট্রে পরিণত করছে, সেখানে ভারত একটা ইস্যু নিয়ে ডুবে আছে, এবং সেটা হচ্ছে বাংলাদেশ। ওয়েস্টার্ন জার্নালিস্ট বলল যে ভারতের অবসেশন হচ্ছে কিভাবে বাংলাদেশকে আবার একটা করদ রাজ্যে পরিণত করবে, এবং এই ধরনের দৃষ্টিভঙ্গি ভারতকে কখনো আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম এনে দেবে না। এবং আমার মনে হয় মোদি কিন্তু এখন আরও বেশি সচেষ্ট হবে, শুভেন্দু আরও প্রভোগ করবে, এবং আমার মনে হয় এই ফোকাসটা যদি এই বাংলাদেশের সরকারের সাথে একটা অলিখিত যুদ্ধ ঘোষণা করে, তাহলে শুভেন্দু ডাইভারশন করবে, এবং তাতে পশ্চিমবঙ্গের অর্থনীতি আরও খারাপের দিকে যাবে। আমার তো মনে হয় না বিজেপি পশ্চিমবঙ্গে তার পুরো টার্ম শেষ করতে পারবে। স্যার, তাহলে এমন প্রেক্ষাপটে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মানে কি প্রভাব পড়তে পারে? আমার মনে হয় আমাদেরকে প্রচুর সাবধানতা অবলম্বন করতে পারে। প্রভাব বাইরে থেকে দেখতে, যেমন আমাদের স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স বলছে যে বাংলাদেশের ভারতের সাথে সম্পর্ক আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা তিনি হয়তো কূটনৈতিক ভাষায় বলেছেন, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে আমাদের বর্ডার্স অনেক ভালনারেবল হবে। এই বিজেপির সময়কার প্রাক্তন সামরিক জেনারেলসরা তারা বারবার তারা ওই শিলিগুড়ি করিডোরের ব্যাপারে ভয়ঙ্কর কথাবার্তা বলতে শুরু করেছে, যার ফলে দেখা যায় যে বাংলাদেশে তারা এই 90 লক্ষ যে ভোটারবিহীন লোক, তার একটা অংশ হয়তো তারা পুশিন করতে চেষ্টা করবে। আসামের সরকার প্রধান চিফ মিনিস্টার অলরেডি সে ইঙ্গিত দিয়েছে, যার কারণে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি ভারতীয় অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে। স্যার, নির্বাচনী প্রচারের সময়ও বারবার বলা হয়েছে যে বাংলাদেশি এবং রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। হ্যাঁ, তো স্যার মানে এইসব বিষয়ে আমরা কথা বলবো, আরেকটা বিরতির সময় আছে, আমাদের একটা বিরতি নেই। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম আরেকবার, দেখছেন এখন প্রকাশ। স্যার, বিরতির আগে আমরা যেটা আলাপ করছিলাম যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এই যে বিজেপির উত্থান, তার কী প্রভাব পড়বে। কিন্তু স্যার, একটা জিনিস তো আমরা দেখেছি যে রাজ্য আর কেন্দ্রের বিরোধের কারণে তিস্তা চুক্তি অনেক দিন ধরে
মানে আটকে আছে এবং এটা মানে বারবারই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই এই তিস্তা চুক্তিটা হচ্ছে না। তাহলে এখন কি মানে এইটা একটা মানে আলোর মুখ দেখবে কিনা? দেখেন, এটা আগেকার যে বিজেপি সরকারের অবস্থান ছিল তাতে মনে হয় এখন সেটা তো আর মমতা তো আর বাধা হিসাবে থাকবে না। অনেকে হয়তো আশা করতে পারে যে বিজেপি এখন তিস্তা চুক্তিকে একটা বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আনতে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করবে, কিন্তু আমার মনে হয় না যে এত সহজ হবে পরিবর্তিত পরিস্থিতিতে। এবং যেহেতু আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নাই এবং যেহেতু বাংলাদেশের আচরণকে কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনে করছে না, আমার মনে হয় না যে তিস্তা চুক্তির ব্যাপারে বাংলাদেশ কোনো স্বাভাবিক সভ্য একটা সমস্যার সমাধান পাবে। আমার মনে হয় ভারতের টিপিক্যাল যে মেথড সেটা হচ্ছে যে ব্ল্যাকমেইল করা, তারপর হোস্টেজ করা, যে তোমরা চীনের সাথে তাহলে চীন কোনো রকমের চুক্তিতে যেতে পারবে না, তাহলে আমরা বিবেচনা করে দেখব, এই ধরনের অবস্থান। আর তাছাড়া উত্তরবঙ্গে যে প্রচণ্ড সমর্থন পেয়েছে বিজেপি, তাকে ভাবতে হবে আবার দুইবার যে তিস্তা চুক্তি করলে উত্তরবঙ্গের মানুষ সেটা কীভাবে নেবে। তা আমি খুব একটা আশাবাদী নয়। বাংলাদেশের পক্ষ থেকে আমি মনে করি অনতি বিলম্বে আমাদের চীনের সাথে তিস্তার যে প্রজেক্ট সেটা আশা করি যে বাস্তবায়ন শুরু হয়ে যাবে এবং সেই তিস্তা প্রজেক্ট শুরু করে চীনের সাথে আমাদের তিস্তা সম্পর্ক সচেতনভাবে সজাগ রেখে তারপর ফ্রম এ পজিশন অফ স্ট্রেংথ আমাদের ভারতের সাথে নেগোশিয়েট করা উচিত অন তিস্তা অ্যান্ড অলসো অন ফারাক্কা, পদ্মা। দুটো বিষয়ে আমার মনে হয় চীনের সাথে যথাযথ সর্বাত্মকভাবে অগ্রসর হওয়া উচিত। তখনই কিন্তু ভারত আমাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখবে, স্বীকৃতির দৃষ্টিতে দেখবে। তা না হলে তারা কিন্তু আমাদেরকে ব্ল্যাকমেইল করার পথ ডেফিনেটলি ব্যবহার করবে। হুমায়ুন কবির স্যার, মানে সাদুজ্জামান স্যার যেটা বলছিলেন যে ব্ল্যাকমেইল করবে, আপনি কিভাবে দেখেন স্যার? মানে এটা কি তিস্তা চুক্তি কি আলোর মুখ দেখবে কিনা, বা আমাদের আসলে কি করণীয়? দুইটা তিনটা মডেল আমাদের কাছে আছে। একটা মডেল হচ্ছে যদি আমরা আসামে বিজেপি সরকার বাংলাদেশের সাথে কীরকম আচরণ করে সেটা আমরা একটা দেখতে পারি, এবং যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করে তাহলে তারা কি একই রকম আচরণ করবে, তাহলে সে আচরণটা হোস্টাইল হবে, আমাদের জন্য নেতিবাচক হওয়ার একটা আশঙ্কা থাকবে। তিস্তা নিয়ে যেটা আপনি বললেন, তিস্তা নিয়ে যেহেতু এখন এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকারটা কেন্দ্রীয় সরকারেরই অ্যালাইনমেন্টে হবে, সেখানে কেন্দ্র যদি ইচ্ছা করে তার উপর চাপ দিতে পারবে এবং সেই চাপটা কিন্তু কাজে লাগতে পারে, এবং সেখানে বাংলাদেশ ভারত সম্পর্কের কাঠামোটা কি হবে তার উপর নির্ভর করবে ভারত এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে। মমতা যে রেজিস্ট্যান্সটা দিতেন সেই রেজিস্ট্যান্সটা এখন কিন্তু নাও আসতে পারে, কারণ মমতার রেজিস্ট্যান্সটা ছিল পলিটিক্যালি ড্রিভেন। তার কারণ ওই অঞ্চলটাতে কিন্তু বিজেপি অনেক দিন ধরেই কিন্তু বিজেপি ওখানে তাদের ঘাঁটি মোটামুটি তৈরি করেছে, কারণ উত্তরাঞ্চলটা, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলটাতে এমনি মানুষের একটু আনহ্যাপিনেস আছে। এক সময়তে পাহাড়ি দার্জিলিংয়ের লোকজনরা ওখানে এই কলকাতার বিরুদ্ধে তাদের একটা আন্দোলন করেছে। পরবর্তীতে বিজেপি ওই এলাকায় একটু শক্ত ঘাঁটি হওয়ার কারণে মমতা এই ব্যাপারে একটু স্পেশালি কেয়ারফুল ছিলেন, সেখানে তিনি কম্প্রোমাইজ করেননি, তিস্তা চুক্তিতে বিরোধিতা করেছে। এখন যদি ভারত সরকার সেটা সিদ্ধান্ত নেয় যে তারা বাংলাদেশের সাথে এটা এগ্রি করবে, এখানে পশ্চিমবঙ্গের রেজিস্ট্যান্স এখন আর বেশি থাকবে না। এটাও তো ইতিবাচক সম্ভাবনা। তবে এটা নির্ভর করে, যদি এখন শুভেন্দু যদি বাবু বা যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি যদি পশ্চিমবঙ্গের হয়ে কেন্দ্রকে প্রভাবিত করতে পারেন, তাহলে যা আছে এখন তাই আছে। যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে আসবে সামনে, সেটা হচ্ছে আপনার এই গঙ্গা চুক্তির কী হবে। কারণ গঙ্গা চুক্তি তো এই ডিসেম্বরের মধ্যে আপনাকে করতে হবে। ইতিমধ্যেই আলোচনা কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, গঙ্গা চুক্তি আমাদের জন্য এটা তো হওয়া চুক্তি, তিস্তাটা হয়নি, কিন্তু এই চুক্তিটা এখন নবায়নে যাবে। সেই জায়গায় আমরা কি করব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান, এবং সেই ক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গের এক ধরনের সম্মতি ছাড়া আপনি এই চুক্তির নবায়নের ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি করতে পারবেন না। তো কাজেই এখানে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গকে আমাদের দরকার হবে ইভেন আমাদের গঙ্গা চুক্তির নবায়নের ক্ষেত্রেও। তো কাজেই এই জায়গাতে আমাদের কূটনৈতিকভাবে যথেষ্ট পরিমাণে দক্ষতা, পারদর্শিতা এবং সম্মুখমুখিতাটা দেখাবার প্রয়োজন আছে বলে আমি মনে করছি।
স্যার, অনুপ্রবেশের বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে বিজেপি বারবার অভিযোগ করছে যে বাংলাদেশি এবং রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। তো এখন যদি এই বিষয়টা কেন্দ্র সরকার তাদের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনার অংশ করে, তাহলে বাংলাদেশে কী ধরনের সংকট হতে পারে? বিজেপি এতদিন পর্যন্ত পলিটিক্যাল পার্টি ছিল, তার নির্বাচনে জয়লাভ করার প্রয়োজন ছিল, এবং সেখানে এই অনুপ্রবেশকারী একটা চমৎকার কার্ড যেটাকে তারা ব্যবহার করেছে। বিজেপি যখন যদি সরকার গঠন করে তাহলে তার ভূমিকাটা কিন্তু ভিন্ন হবে। তখন সেই কাজটা করতে পারবে না, কারণ এটা করতে গেলেই সমাজে বিভাজন শুরু হবে, গভর্নেন্স ক্ষতিগ্রস্ত হবে। তো কাজেই এখন তাকে সাবধান হয়ে চলতে হবে। প্লাস এখানে বাংলাদেশ ভারত সম্পর্ক এসে যাবে। তো কারণ আপনি যখন এই অভিবাসী বলে লোকজনকে তাড়াবার চেষ্টা করুন, বাংলাদেশ তো ভারতকে অভিযোগ করবে, তখন বাংলাদেশ ভারত সম্পর্কটা কিন্তু এই ফ্রেমের মধ্যে ঢুকে যাবে। তো কাজেই আমার ধারণা এই নির্বাচন পর্যন্ত তারা যেভাবে বিজেপি যে আচরণ করেছে এই তথাকথিত অনুপ্রবেশকারী কার্ডটা নিয়ে, এখন যদি তারা সরকার গঠন করে তাহলে তাদের অবস্থার পরিবর্তন হবে। বরঞ্চ আমি মনে করি উল্টো অন্য রাজনৈতিক দলগুলো এটাকে ইস্যু বানাবার চেষ্টা করতে পারে বিজেপি সরকারকে ঘায়েল করবার জন্য, যে তুমি না বলেছিলে অনুপ্রবেশকারী, তখন হয়তো বিজেপি বলবে না অনুপ্রবেশকারী না, এরা আমরা দেখছি, এখন খোঁজখবর নিয়ে দেখছি, ওরা তখন এটা দিয়ে এই কার্ড দিয়ে তাদেরকে ধরবে। তো কাজেই নির্বাচনের আগে একরকম অবস্থা, আপনি যখন সরকার গঠন করবে তখন কিন্তু আরেক রকম হবে, অন্তত আমার ধারণা। কিন্তু আমরা আসাম মডেলটা যদি দেখি তাহলে কিন্তু একটু সাবধান হওয়া দরকার হবে, কারণ আসামে বিজেপিরা কিন্তু আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেনি। এটা যদি ওয়েস্ট বেঙ্গল করতে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য, আমি বলবো যে আমাদের জন্য সমস্যা তৈরি হবে নতুন করে। স্যার, আসামের কথা আপনি বললেন, আসামের যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, বিশ্ব শর্মা, তিনি একটা জায়গায়, মানে আমি কয়েকদিন আগে দেখলাম একটা জায়গায় তিনি বলেছেন যে তিনি প্রতিদিন প্রার্থনা করেন ঈশ্বরের কাছে যাতে বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নতি না হয়। ইউনূস সরকারের সময়ে যেমন বাংলাদেশ ভারত সম্পর্ক ছিল, সম্পর্কটা যেন তেমনই থাকে। তো উনি আবার আসছেন, কি হতে পারে? এটা নির্ভর করে কারণ আমি যেহেতু কাজ করেছি ওখানে, এটা আমাদের এনগেজমেন্ট লেভেলটা কোথায় আছে তার উপর নির্ভর করে। কারণ বাঙাল খেদা বলে 80-র দশকের যিনি নেতা ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হয়ে যখন ছিলেন, তখন তাকে আমি যখন প্রশ্ন করেছিলাম, সে কিন্তু তখন আমার কাছে স্বীকার করেছে, তো তোমরা আমাদেরকে যে কথা বলছো, আমার ভেতরে তো আমি সেইভাবে চিন্তা করি না, আমি আমার রাজনীতির জন্যে আমাকে এটা বলতে হয়, আমি বলি। কারণ আসামে কিন্তু এই ইস্যুটা বড় ইস্যু, এই যে আপনার তারা যেটাকে বলে বাঙাল খেদা, এবং সের মধ্যে শুধু বাংলাদেশ না, পশ্চিমবঙ্গের লোকেরাও আছে কিন্তু ওখানে। বাঙাল মিনস ওখানে ওদের কাছে পশ্চিমবঙ্গের লোকও কিন্তু আছে। তো কাজেই বাঙাল খেদা যারা বলে যে বিজেপি বাঙালিদের বিরুদ্ধেই তো লড়াই করে, বিজেপির রাজনীতি বা আসামের বিজেপির রাজনীতিটা হচ্ছে বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে, অহমিয়াদের পক্ষে। তো কাজে এটাও আরেকটা কমপ্লেক্স জায়গা। আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত হব না যদি এখন ভারত সরকার কি করে, কারণ পশ্চিমবঙ্গে যদি এনআরসি করতে যায় তাহলে কিন্তু একটা বড় সংঘাতের জায়গা তৈরি হবে। আমি আশা করি সেই জায়গায় তারা যাবে না, এবং যদি যায় তাহলে কিন্তু এটা আমাদের জন্য আরেকটা বিপদের আশঙ্কা। শাহিদুজ্জামান স্যার, আসামে যেটা বলছিলাম যে আসামের মুখ্যমন্ত্রীর যে কমেন্টের কথা বলছিলাম, আপনি কোনো আশঙ্কা দেখেন কি না? অবশ্যই আমি খুব বড় আশঙ্কা দিচ্ছি। আমি কোনোভাবেই আশাবাদী হতে পারছি না, এবং আমার মনে হয় এটা নিশ্চিতভাবে একটা বড় রকমের ইনস্টেবিলিটির দিকে নিয়ে যাচ্ছে। আসাম যেটা এতদিন করতে পারেনি, মূলত মমতার বাধার জন্য, যে বাঙালি যদি তারাও তাহলে ওই একদম রাস্তা বন্ধ করে দেবে। হ্যাঁ, জিওপলিটিক্যাল লিমিটস ছিল, কিন্তু তা সত্ত্বেও আসামের সরকার কিন্তু কয়েক হাজার লোককে পুশিন করেছে গত কয়েক মাসে, এবং আমাদের এই যে আগেকার হোম মিনিস্টার কোনো পদক্ষেপ নিতে পারেনি, কিছুই করতে পারেনি, আনইলেক্টেড ছিল। কিন্তু এখন আমার মনে হয় যে ওই যে আসামের মুখ্যমন্ত্রী যে কথা বলেছে সেটা হচ্ছে তার রাজনীতির মূল ভিত্তি। এই যে শুভেন্দু অধিকারী, তার রাজনীতির মূল ভিত্তিই হচ্ছে অ্যান্টি মুসলিম বা অ্যান্টি ইমিগ্রেন্ট ইস্যু। এটাকে ব্যবহার যদি করে, এবং আজকে কিন্তু ইনডিরেক্টলি এই মুসলমানদের সমস্যা এসব কথা যখন বলেছে, আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কিন্তু এই বিজেপি সমর্থকই হোক
কিংবা নন বিজেপি হোক, একটা বড় অংশ তারা কিন্তু এখন হিন্দুত্ববাদীতে বিশ্বাস করা শুরু করছে। এখন এই হিন্দুত্ববাদীর মূল টার্গেটই হবে যে বাংলাদেশ থেকে ঢুকছে অনুপ্রবেশকারীরা। আমরা জানি যে এই যে অনিচ্ছা যে অদ্ভুত একটা নীতি প্রয়োগ করতে চেষ্টা করেছে, নদীগুলোতে সাপ আর কুমির ছেড়ে দিয়েছে, এবং যে ছবি দেখলাম এটা যদি সত্যি হয় হাজার হাজার এটা তো বিশ্ব মানবাধিকার সাংবাদিকতায় কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। হ্যাঁ, উদ্বেগ, কিন্তু এই বাস্তবতাটা তো একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে শুভেন্দু অধিকারী, এবং তার মাথায় সেই বুদ্ধি বা শিক্ষা বা আদর্শ কোনো কিছুই নাই যে সে নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস মুসলিমস সেখান থেকে আগামীতে সরে আসবে। স্যার আমরা শেষ করব আমাদের একবারে 1 মিনিটে যদি আপনি বলেন স্যার, এই যে পরিকল্পনা করেছে যে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী যে নদী এলাকায় যে সব জায়গায় কাঁটাতার দেওয়া যাচ্ছে না, সেখানে কুমির, সাপ এসব বিষাক্ত প্রাণী ছেড়ে হচ্ছে অনুপ্রবেশ ঠেকানো, এটা একটা পরিকল্পনা তারা করেছে। এটা কিভাবে দেখেন? এটা একটা উদ্ভট ধারণা, এবং এটা মানে কোনো যুক্তিসঙ্গত লোক এটা করতে পারে না। তার কারণ হচ্ছে নদীতে তো খালি বাংলাদেশিরা নামবে না, ভারতীয়রাও নামবে। তো কাজেই আর বাংলাদেশি ভারত মানুষ চিনবে কী করে কুমির? আর এটা একটা মানে অসভ্য একটা, আমি বলবো যে চিন্তা। এর কারণ কোনো সভ্য জাত দুই দেশের মধ্যে এই ধরনের চিন্তা করতে পারে বলে আমার মনে হয় না। এটা আমার ধারণা এটা একটা মানে ভয় দেখাবার জন্য হয়তো করেছে, বাস্তব অর্থে এটা প্রয়োগযোগ্যও না বলে আমার ধারণা। স্যার আমাদের শেষ করতে হবে, শেষ করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশে, সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।